অষ্টম শ্রেণী প্রিয় শিক্ষার্থী এসএলদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। প্রশ্ন সেট 3 পরিবেশ ও বিজ্ঞান মডেল প্রশ্ন, রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রার প্রস্তুতি হিসাবে আজকে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এর সেট নম্বর 3 তোমাদের দেখাবো। 30 মার্কের একটি স্কুলের প্রশ্ন, আমি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো এই ভিডিওতে। তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও এরকম আর অনেক ভিডিও পাওয়ার জন্য। আমরা প্রতিটি প্রশ্নই ডিটেল বিশ্লেষণ করে দেখাবো। এখানে যে প্রশ্নটি নেওয়া হচ্ছে সেটি হচ্ছে বাঁকুড়া মিশন গার্লস হাই স্কুল এবং আর একটা হচ্ছে নবদ্বীপ হিন্দু স্কুল, অর্থাৎ এই দুটো স্কুলে এই প্রশ্নটি নেওয়া হয়েছে, দুটো স্কুল থেকে। আমরা একটু বড় করে দেখি। এখানে ফিজিক্যাল সায়েন্স মানে ভৌতবিজ্ঞান এবং জীবনবিজ্ঞান দুটো পার্ট আলাদা আলাদা আছে। তাহলে ভৌতবিজ্ঞানে 1 দাগ নম্বরে 6 মার্কের, এমসিকিউ 2 নম্বরে হচ্ছে 4 মার্কের, শর্ট প্রশ্ন 3 নম্বরে, শূন্যস্থান পূরণ সেটা 2 মার্কের এবং 3 মার্কের এবং 2 মার্কের, এবং 4 নম্বরে হচ্ছে তোমার 8 মার্কের 4টি প্রশ্ন বিকল্প সহ। এরকম একইভাবে লাইফ সায়েন্সেও বেশ কিছু প্রশ্ন আছে। আমি সমস্ত প্রশ্নের উত্তরেই তোমাদের বিশ্লেষণ করে দেখাচ্ছি। প্রথমে 1 নম্বরের প্রশ্ন, নিচের প্রশ্নগুলো সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। তরলের ঘনত্ব বেশি হলে প্লবতা, তা আমরা যদি বলি তরলের ঘনত্ব বেশি হলে প্লবতা কী হয়? বেশি হবে, অর্থাৎ এখানে উত্তর হবে তোমার এ নম্বর উত্তর হবে। এরপরের প্রশ্ন, মানবদেহের যে মৌলটির ভাগ সর্বাধিক তা হলো, মানবদেহের যে মৌলটির পরিমাণ সর্বাধিক তা হলো অক্সিজেন। কারণ মানবদেহে বিভিন্ন মৌল দিয়ে গঠিত, এর মধ্যে ভরের দিক দিয়ে সবচেয়ে বেশি পরিমাণে থাকে অক্সিজেন। মানবদেহে মৌলগুলোর গড় শতকরা হার অক্সিজেন 65%। আমরা যদি একটু একটু করে দেখি তোমাদের নিজেদের ইনফরমেশনের জন্য, কার্বন 18%, হাইড্রোজেন 10%, নাইট্রোজেন 3%, ক্যালসিয়াম 1.5, আয়রন খুব অল্প প্রায় 0.006%। কেন অক্সিজেন বেশি? আমাদের শরীরের বেশিরভাগ অংশই জল, জলে অক্সিজেনের পরিমাণ বেশি। এছাড়া প্রোটিন, কার্বোহাইড্রেট, চর্বি সব যৌগ অক্সিজেন থাকে, তাই ভরের হিসাবে মানবদেহের সর্বাধিক মৌল হলো অক্সিজেন। এরপরে 3 নম্বর প্রশ্ন, বাইকার্বনেট মূলকের সংকেত। বাইকার্বনেট মূলকের সংকেত হচ্ছে ডি নম্বর HCO3, বাইকার্বনেট আয়নের সংকেত কিন্তু এটাই। এরপরে এটা মনে রাখতে হবে, পদার্থ কোনটি আম্লিক অক্সাইড উৎপন্ন করে? কোনটি আম্লিক অক্সাইড বেসিক অক্সাইড উৎপন্ন করে? হচ্ছে কার্বন, অর্থাৎ আমরা বি নম্বর উত্তর দেবো, কার্বন ডাইঅক্সাইড এটা একটা অম্লিক অক্সাইড। এরপরের প্রশ্ন, এসআইতে অভিকর্ষ ত্বরণের মান কত? অর্থাৎ আমার 5 নম্বরের প্রশ্ন। তো এসআইতে অভিকর্ষ ত্বরণের মান হচ্ছে 9.8 মিটার/সেকেন্ড স্কোয়ার। এরপরে 6 নম্বরের প্রশ্ন, টেবিলের উপর একটি স্থির অবস্থা, একটি বই স্থির অবস্থা, বইটি স্থির থাকার কারণ কি? বইটি স্থির থাকার কারণ হচ্ছে তোমার বি নম্বর, বইয়ের ওজন ও টেবিলের লম্ব প্রতিক্রিয়া সমান ও বিপরীতমুখী। কারণ নিউটনের 3য় সূত্র অনুযায়ী ওজন ও লম্ব প্রতিক্রিয়া সমান ও বিপরীতমুখী বলে এই বস্তু স্থির থাকে। এরপরের প্রশ্ন 2 নম্বরের প্রশ্ন। 2 নম্বরের প্রশ্ন কি বলছে? একটি নিচের প্রশ্নগুলোর সংক্ষিপ্ত উত্তর দাও। একটি কালচে রঙের কঠিন পদার্থ একটি কালচে রঙের কঠিন পদার্থ লৌহ সালফুরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে একটি পচা ডিমের গন্ধযুক্ত গ্যাস নির্গত করে, একে শনাক্ত করো। তাহলে আমরা যদি দেখি, একটি কালো রঙের, যেটা আমি বললাম, তাহলে পচা ডিমের মতো গন্ধযুক্ত গ্যাস হলো হাইড্রোজেন সালফাইড। হাইড্রোজেন সালফাইড সাধারণত সালফাইড যৌগ থেকে উৎপন্ন হয়। কালো কঠিন পদার্থ যা অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন সালফাইড দেয়, সেটা হচ্ছে ফেরাস সালফাইড। বিক্রিয়াটা যদি দেখায়, ফেরাস সালফাইড, সালফুরিক অ্যাসিড, ফেরাস সালফাইড এবং হাইড্রোজেন সালফাইড, অর্থাৎ এ হলো ফেরাস সালফাইড। এরপরের প্রশ্ন, মহাকর্ষ, এটা 2 নম্বর, মহাকর্ষ সূত্রের গাণিতিক রূপটি লেখো এবং এর অথবায় আছে দুটি বেলুন পরস্পরকে ঘষলে দুটি বেলুন কি জাতীয় তড়িতের সৃষ্টি হবে? তাহলে আমরা মহাকর্ষ সূত্রের গাণিতিক রূপ আমরা যদি এখানে একটু দেখাই, F সমান তোমার জি, ক্যাপিটাল জি মানে মহাকর্ষ ধ্রুবক, M1 M2 ডিভাইডেড d², এটা হচ্ছে তোমার দূরত্ব। একটা একটা করে যদি বলি, এখানে এফ হচ্ছে আকর্ষণ বল, জি হচ্ছে মহাকর্ষ ধ্রুবক, M1 M2 দুটি বস্তুর ভর, আর হচ্ছে দূরত্ব। এখানে আরও লেখা যায়, ডিও লেখা যায়। যাই হোক, এরপরে প্রশ্ন, দুটি বেলুন পরস্পর ঘষলে, যেটা বেলুনের ক্ষেত্রে দুটি বেলুন ঘষলে একই জাতীয় তড়িৎ অর্থাৎ স্ট্যাটিক চার্জ উৎপন্ন হবে। একই জাতীয় তড়িতের পরস্পর বিকর্ষণ করে, তারা একে অপরকে বিকর্ষণ করবে। এরপরের প্রশ্ন, বল পরিমাপক যন্ত্রের নাম কি? বল পরিমাপক যন্ত্রের নাম হচ্ছে ডায়ানো
হ্যাঁ মিটার। স্প্রিং ব্যালেন্স, এটি স্প্রিংয়ের প্রসারণের মাধ্যমে বল নির্ণয় করে। তো উত্তর হচ্ছে ডায়নোমিটার। এরপর একটি তড়িৎ, 4 নম্বর, একটি তড়িৎ ধনাত্মক অধাতুর নাম অথবা ফেরিক সালফেটের সংকেত। তাহলে একটি তড়িৎ ধনাত্মক যে মৌল, আমরা যদি একটু দেখি কি, যে মৌল সহজ ইলেকট্রন ত্যাগ করে তাকে ধনাত্মক আয়ন গঠন করে তাকে তড়িৎ ধনাত্মক বলে। সাধারণত ধাতু মৌলগুলো তড়িৎ ধনাত্মক হয়, কিন্তু তড়িৎ ধনাত্মক অধাতু বলতে কি বোঝায়? কিছু অধাতু, বিশেষত হাইড্রোজেন, নির্দিষ্ট অবস্থায় ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়ন গঠন করতে পারে, তাই সেটিকে তুলনামূলকভাবে তড়িৎ ধনাত্মক অধাতু বলা হয়। সঠিক উত্তর হাইড্রোজেন। কেন? হাইড্রোজেন একটি অধাতু, এটি একটি ইলেকট্রন ত্যাগ করে হাইড্রোজেন প্লাস আয়ন তৈরি করে, যেমন হাইড্রোজেন ক্লোরাইড, হাইড্রোজেন প্লাস ক্লোরিন। এখানে হাইড্রোজেন ধনাত্মক আয়ন গঠন করেছে। আমি ক্লিয়ার। ফেরিক সালফেটের সংকেত, ফেরিক সালফেট Fe2SO4 3, এটা হচ্ছে ফেরিক সালফেটের সংকেত। এরপরের প্রশ্ন আমরা যাব 3 নম্বরে। স্টিলের বাটি জলে ভেসে থাকে ড্যাশের জন্য। স্টিলের বাটি জলে ভেসে থাকে, স্টিলের ঘনত্ব জলের থেকে বেশি, কিন্তু বাটি ফাঁপা হয়, এর গড় ঘনত্ব কমে যায়। আর্কিমিডিসের সূত্র অনুযায়ী যখন ভাসমান জল ও ওজনের সমান হয় তখন বস্তু ভাসে, তাই গড় ঘনত্ব কম হওয়ার জন্য। এরপরের প্রশ্ন, ড্যাশ বাড়লে পতনশীল বস্তুর বেগ বাড়ে। উচ্চতা বাড়লে কোনো বস্তু যত বেশি উঁচুতে পড়বে তত বেশি সময় মধ্যাকর্ষণ বল কাজ করবে, ফলে তার বেগ বাড়ে। কাজে উচ্চতা হবে উত্তর শূন্যস্থানে। এরপরের প্রশ্ন, গ্যাসীয় পদার্থের 3 নম্বর, গ্যাসীয় পদার্থের অণুগুলোর মধ্যে ড্যাশ বল সবচেয়ে কম। এটা যদি বলে আকর্ষণ বল সবচেয়ে কম। কঠিনে আকর্ষণ বল বেশি, তরলে মাঝারি এবং গ্যাসে সবচেয়ে কম। এরপরের প্রশ্ন যদি বলি, সেটা হচ্ছে 4 নম্বরে। 2-4টি বাক্য উত্তর দাও। একটি গামলার 5 কেজি জল আছে, এর মেঝের ক্ষেত্রফল 7 মিটার স্কোয়ার। গামলার মেঝেতে জলের চাপ কত? তাহলে আমরা যদি দেখি, পদার্থ ভর হচ্ছে 5 কেজি, ক্ষেত্রফল A = 7 মিটার স্কোয়ার, জি হচ্ছে 9.8, যেটা মুখস্থ। প্রথমে বল নির্ণয় করি। বল F = mg, তাহলে এফ এর মান এম এর মান 5 আর জি এর মান 9.8, অর্থাৎ দুটো গুণ করলে 49 নিউটন হয়। এখন চাপের সূত্র কি? আবার বল বাই ক্ষেত্রফল, তাহলে এখানে 49/7, 7×7 = 49, অর্থাৎ জলের চাপ হবে 7 প্যাসকেল অথবা নিউটন পার মিটার স্কোয়ার। এরপরে আমরা চলে যাব 2 নম্বরে। কোনো একটি মৌলের পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 17, এর ভর সংখ্যা 35 হলে মৌলটির কেন্দ্রীয় গঠন কীরূপ হবে? মৌলটির সংকেত লেখো। তাহলে পারমাণবিক সংখ্যা 17 এবং মানে 17টি প্রোটন। মৌলটির নাম ক্লোরিন, ইলেকট্রন বিন্যাস 287, নিউটন সংখ্যা, ভর সংখ্যা মাইনাস পারমাণবিক সংখ্যা অর্থাৎ 18। মৌলটির ক্লোরিন এবং নিউটন 18। এরপরের প্রশ্ন, এরপর ইক এবং আচ আয়ন বলতে কি বুঝো? ইক এবং আচ আয়ন ধনাত্মক ও ঋণাত্মক আয়ন, যে দ্যাট মিনস ধনাত্মক ঋণাত্মক আয়ন না লিখে আমরা ইক এবং আচ আয়নেই দেখব। আচ আয়ন কি? যে আয়নে মৌলটির কম জারণ সংখ্যা থাকে তাকে আচ আয়ন দিয়ে বোঝানো হয়, যেমন ফেরাস আয়ন Fe2+, এখানে লোহা Fe এর জারণ সংখ্যা +2 মানে কম। আর ইক, যে আয়ন মৌলটির বেশি জারণ সংখ্যা থাকে তাকে ইক আয়ন দিয়ে বোঝানো হয়, যেমন ফেরিক, এখানে 3, অর্থাৎ এখানে লোহার জারণ সংখ্যা 3 বেশি। যাই হোক, স্পষ্ট। এরপরে আমরা দেখলাম একটু উত্তপ্ত ম্যাগনেসিয়াম ফিতা অক্সিজেন গ্যাসে প্রবেশ করালে কী ঘটে তা রাসায়নিক সমীকরণ সরল হয়, অর্থাৎ 2 অথবা। তাহলে ম্যাগনেসিয়াম উজ্জ্বল সাদা আলো দিয়ে জ্বলে, ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি হয়। রাসায়নিক সমীকরণ হচ্ছে ম্যাগনেসিয়াম যোগ অক্সিজেন, অর্থাৎ ম্যাগনেসিয়াম অক্সাইড। এটি একটি রাসায়নিক পরিবর্তন। এরপরে যদি বলে 3 নম্বর, কোনো মৌলের পরমাণু আয়নে পরিণত হলে তার পরমাণু ক্রমাঙ্কের পরিবর্তন হয় না, কেন? পরমাণু ক্রমাঙ্ক প্রোটন সংখ্যা, অর্থাৎ আয়ন গঠনের সময় শুধু ইলেকট্রন আদান প্রদান হয়, প্রোটনের সংখ্যা পরিবর্তিত হয় না। উদাহরণ, যেমন সোডিয়ামের 11টি প্রোটন, এখানে একটি ইলেকট্রন কমেছে কিন্তু প্রোটন 11ই আছে, তাই আয়ন হলেও পরমাণু ক্রমাঙ্ক অপরিবর্তিত থাকে। এরপরের প্রশ্ন, তোমার পদার্থের অথবা পদার্থের অবস্থার পরিবর্তনে তাপমাত্রার পরিবর্তন হয় না, কেন? পদার্থের অবস্থা পরিবর্তনের সময়, যেমন কঠিন, তরল বা তরল গ্যাস তাপ দেওয়া হলেও তাপমাত্রা বাড়ে না, কারণ সরবরাহকৃত তাপ কণাগুলো মধ্যে আকর্ষণ বল ভাঙতে ব্যবহৃত। এই তাপকে বলে গুপ্ত তাপ বা ল্যাটেন্ট হিট। উদাহরণ, যেমন বরফ 0°C গলতে থাকলে বরফ পুরো গলা পর্যন্ত তাপমাত্রা 0°C থাকে, তাই অবস্থার পরিবর্তনের সময় তাপমাত্রা অপরিবর্তিত থাকে। এরপরে যদি বলি নিউটনের গতিসূত্র অনুযায়ী বল 3 গুণ করলে ত্বরণ কীরূপ পরিবর্তন হবে? বল যদি 3 গুণ করা হয় তাহলে বলের কীরূপ পরিবর্তন হবে সেটা এখানে জিজ্ঞাসা করেছে। তাহলে
আমরা যদি দেখি যে উত্তরটা নিউটনের দ্বিতীয় সূত্রে F সমান mA, যদি ভর স্থির থাকে বল 3 গুণ করা হয় তাহলে ত্বরণও 3 গুণ হবে, অর্থাৎ ত্বরণ 3 গুণ হবে। হ্যাঁ, এই ছিল তোমার টোটালি ভৌতবিজ্ঞানের প্রশ্নের উত্তর। এবার আমরা যাব লাইফ সায়েন্সের প্রশ্নের উত্তরে। 1 নম্বরের প্রশ্ন, চোখের রেটিনায় অবস্থিত পদার্থ কোনটি মৃদু আলোয় দর্শনে সাহায্য করে? কোন কোষ? চর্বি কোষ, রড কোষ, স্নায়ু কোষ? আমরা যদি উত্তরটা দেখি, এটার উত্তর হবে কিন্তু রড কোষ। কারণ কি? চোখের রেটিনায় 2 ধরনের আলো সংবেদী কোষ থাকে, যেমন রড কোষ আর হচ্ছে তোমার কি হলো কোন কোষ। তাহলে তোমার এখানে উত্তরটা হবে হলো গিয়া তোমার মৃদু আলোতে দেখতে সাহায্য করে রাতের বেলা এবং অল্প আলোতে কাজ করে রং বুঝতে পারে, সংখ্যা কম। কোন কোষ কি? উজ্জ্বল আলোতে কাজ করে রং চিনতে সাহায্য করে, সংখ্যা কম। কাজে আমার উত্তর আমরা পেয়ে গেছি। যেটি থেকে এন্ডোপ্লাজমিক জালিকা তৈরি হয় তা হলো এন্ডোপ্লাজমিক জালিকা তৈরি হয় হলো নিউক্লিয়াস থেকে। এন্ডোপ্লাজমিক জালিকা হলো কোষের ভিতরে থাকা ঝিল্লি বেষ্টিত জেলিকার মতো গঠন। ইয়ার মূলত নিউক্লিয়াসের বাইরের ঝিল্লি থেকে উৎপন্ন হয়। নিউক্লিয়াসের বহিঃঝিল্লি প্রসারিত হয়ে এন্ডোপ্লাজমিক জালিকা গঠন করে, তাই এন্ডোপ্লাজমিক জালিকার উৎপত্তি নিউক্লিয়াসের সাথে সরাসরি সম্পর্কিত। তাহলে উত্তর হবে নিউক্লিয়াস। এরপরের প্রশ্ন, উদ্ভিদের পাতায় থাকা সবুজ রঞ্জক 3 নম্বর খাদ্য সঞ্চয় সাহায্যকারী প্লাস্টিড হলো কোনটি? খাদ্য সঞ্চয় সাহায্যকারী প্লাস্টিড হলো ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট। উত্তর ক্লোরোপ্লাস্ট এবং ক্রোমোপ্লাস্ট। এরপর আমরা 2 নম্বরের প্রশ্ন দেখব, উপযুক্ত শব্দ হিসেবে শূন্যস্থান পূরণ করো। কাজের বিশেষত্ব অনুসারে উদ্ভিদ কলার প্রকারভেদ হলো ড্যাশ ও ড্যাশ। তাহলে বিভাজক কলা ও স্থায়ী কলা। উদ্ভিদ কলা কাজের ভিত্তিতে প্রধানত 2 ভাগে, একটা বিভাজক কলা, কোষগুলো বিভাজিত হয়, উদ্ভিদের বৃদ্ধি ঘটায়, শীর্ষ ও পার্শ্ব মধ্যে বিভাজক কলা। এবং স্থায়ী কলা হচ্ছে কোষ বিভাজন বন্ধ, নির্দিষ্ট কাজ করে, যেমন পরিবহন, সংরক্ষণ, সমর্থন ইত্যাদি। অর্থাৎ তাহলে উত্তর হবে বিভাজক কলা ও স্থায়ী কলা। এরপরে গভীর সমুদ্রে বসবাসকারী প্রাণীদের কোষে ড্যাশ ও ড্যাশের মাত্রা বেশি, অনেক বেশি থাকে। গভীর সমুদ্রে চাপ বেশি ও লবণাক্ত বেশি থাকে, তাই উত্তর হবে লবণ ও চাপ সহনশীল পদার্থ বেশি থাকে। এরপরে আমরা চলে যাব পরের 3 নম্বর প্রশ্ন, প্রাইমর্ডিয়াল ইউট্রিকল কাকে বলে? কোষের ভিতরে ভ্যাকুয়াল বড় হলে সাইটোপ্লাজম ও কোষপ্রাচীর সঙ্গে লেগে একটি পাতলা স্তর তৈরি করে। পাতলা সাইটোপ্লাজমিক স্তরকে প্রাইমোর্ডিয়াল ইউট্রিকল বলে। উদ্ভিদ কোষে বড় ভ্যাকুয়াল থাকে, ভ্যাকুয়াল বড় হলে সাইটোপ্লাজমের পাশে সরে যায়, কোষপ্রাচীর ভিতরে যে পাতলা আবরণ দেখা যায় সেটাই প্রাইমোর্ডিয়াল ইউট্রিকল। এরপরের প্রশ্ন হচ্ছে কি, স্নায়ুকলার 2টি কাজ। স্নায়ুকলার হচ্ছে শরীরের এক অংশ থেকে অন্য অংশে স্নায়ুবার্তা পরিবহন করে, দেহের বিভিন্ন অঙ্গের কাজ নিয়ন্ত্রণ ও সমন্বয় করে। স্নায়ুকলা নিউরন দিয়ে গঠিত, এটি উদ্দীপনা গ্রহণ করে এবং মস্তিষ্কে পাঠায়। এরপরের প্রশ্ন, পরিবহনে 2টি কোষ অঙ্গাণুর নাম লেখো। পর্দাবিহীন 2টি কোষ অঙ্গাণুর নাম হচ্ছে রাইবোজম এবং সেন্ট্রোজম। রাইবোজমে প্রোটিন তৈরি হয়, সেন্ট্রোজমে কোষ বিভাজন সাহায্য করে। এদের চারপাশে কোনো ঝিল্লি থাকে না। এরপরের প্রশ্ন, ক্যাকটাস উদ্ভিদের 2টি বৈশিষ্ট্য লেখো। তাহলে ক্যাকটাস পাতার পরিবর্তে কাঁটা থাকে, যেমন জলীয় বাষ্পীভবন কমানোর জন্য। কাণ্ডা রসালো এবং সবুজ হয় এবং জল সঞ্চয় করে। যেমন ক্যাকটাস মরুভূমির উদ্ভিদ, তাই জল সংরক্ষণের জন্য বিশেষ অভিযোজন রয়েছে। পরের প্রশ্ন, তোমার পেশিকোষের শ্বাসরঞ্জক কণিকার নাম কি? সেন্ট্রোজম একটি কাজ লেখো। একজন স্বাভাবিক মানুষের দেহকোষে নিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যা। তো পেশিকোষের শ্বাসরঞ্জক কণিকার নাম হচ্ছে মায়োগ্লোবিন। মায়োগ্লোবিন হলো পেশিকোষে থাকা একটি লাল রঙের প্রোটিন। এটি অক্সিজেন সঞ্চয় করে রাখে, পেশি কাজ করার সময় অক্সিজেনের ব্যবহার করে শক্তি উৎপন্ন করে, তাই একে পেশিকলার শ্বাসরঞ্জক কণিকা বলা হয়। অর্থাৎ আমার এক কথায় উত্তর হচ্ছে মায়োগ্লোবিন। রক্তে শ্বাসরঞ্জক কণিকা হিমোগ্লোবিন, পেশিতে শ্বাসরঞ্জক কণিকা হচ্ছে মায়োগ্লোবিন। এরপরে এই দুটো কথা ভালো করে ক্লিয়ার করে মনে রাখবে। সেন্ট্রোজমের একটি কাজ লেখো। তাই সেই কোষ বিভাজনের সময় স্পিন্ডল তন্তু তৈরি করে। সেন্ট্রোজম প্রাণী কোষে থাকে, এটি কোষ বিভাজনের সময় ক্রোমোজোমকে 2 মেরুতে সরাতে সাহায্য করে। মাইটোসিস ও মিয়োসিস বিভাজনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এরপরে হচ্ছে তোমার একজন স্বাভাবিক মানুষের দেহকোষে নিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যা কত? একজন স্বাভাবিক 46টি, মানে 23 জোড়া। মানুষের দেহকোষে সোমটিক সেল 46টি ক্রোমোজোম থাকে। এর মধ্যে 23টি পিতার থেকে এবং 23টি মাতার থেকে আসে। এগুলো জোড়ায় জোড়ায় থাকে, তাই বলা হয় 23 জোড়া। এই ছিল তোমাদের এই প্রশ্নের সামগ্রিক বিশ্লেষণ। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে তোমরা ফুললি প্রশ্নের উত্তর একবারে ডিটেলসভাবে দেখিয়ে দিয়েছি, বুঝতে পারবে। পরিশেষে বলবো, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। সেই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।